আসসালামু আলাইকুম। হঠাৎ ভূতের দেখা চ্যানেলে স্বাগতম। আমি মিলন আছি তোমাদের সঙ্গে। আজ শুনব কালো জাদু, কুমারীর প্রতিশোধ। সাবস্ক্রাইব ও বেল অন করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প কালো জাদু। কোনো জীবিত মহিলার মাথা কেটে তার খণ্ডিত অংশ অর্থাৎ মগজ দিয়ে যে কোনো মানুষকে বশ করা বা তার কোনো প্রকার ক্ষতিসাধন করা সম্ভব, কিন্তু সেই বিদ্যা এক ভয়ানক সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। ঘটনাটা এই প্রেক্ষাপটেই লেখা হয়েছে। আপনি আমায় একবার বলুন বাবা যে আমায় কী করতে হবে। কাজটা কিন্তু অতটাও সহজ হবে না। তোকে একটা বিশেষ জিনিস জোগাড় করতে হবে, পারবে? বিশেষ জিনিস? কিন্তু কি সেটা বাবা? মাথার মগজ। এসব কি বলছেন আপনি? মগজ দিয়ে কী হবে? একটা কুমারী মেয়ের মগজ প্রয়োজন। তুমি যার উপর কালো জাদু করতে চাইছো তাতে এর থেকে মোক্ষম ওষুধ আর কিছুই হতে পারে না। কিন্তু আমি কোনো জীবিত মানুষের মগজ কোথা থেকে পাব? দেখো, কাজটা তোমার কাছে যতটাই গুরুত্বপূর্ণ আমার কাছে ততটাই গুরুত্বহীন। যদি নিজের উদ্দেশ্য পূরণ করতে চাও তো এটা করতেই হবে। দাবির শেখ মাথা নিচু করে বসে আছে। কিভাবে কি করবে কিছুতেই ভাবতে পারছে না সে। কি বসে কি ভাবছ? কিছু না বাবা, আপনি আমাকে 1 সপ্তাহ সময় দিন। যে করেই হোক কোনো কুমারী মেয়ের মগজ ঠিক জোগাড় করব আমি। কবিরাজ বাবা আমান যান ঈষৎ হাসলেন। ঠিক আছে, তবে তাই করো, আমি তোমার অপেক্ষা করব। এবার এসো। দবির শেখ কবিরাজ আমান জানের বাসা থেকে বিদায় নিয়ে সোজা নিজের বাসায় যায়। বাসায় তার 7 বছরের একটা মেয়ে আর গর্ভবতী স্ত্রী আছে। দবির শেখের ফিরতে ফিরতে রাত প্রায় 9টা বেজে গেছে। বাসায় এসে দেখতে পায় স্ত্রী নার্জিনা ঘুমিয়ে গেছে। মেয়ে নায়রা এখনও ঘুমোয়নি। বাবা ফেরার অপেক্ষায় বসে রয়েছে। দবির শেখ আর কোনো কথা না বলে মেয়েকে হাত ধরে তাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লেন। বাবা, এ তো রাতে কোথায় যাইতাছি আমরা? কথা না বলে চুপ করে থাকো আম্মি যান, আমার সাথে চলো। দবির শেখ তার মেয়ের হাত ধরে বাইরে বেরিয়ে পড়লেন। তার একটাই লক্ষ্য, যে করেই হোক একটা কুমারী মেয়ের মাথা জোগাড় করা দরকার, আর সেটা যে কোনো মূল্যে করতে রাজি আছে সে। কুমারী মেয়ের মাথা মগজ দিয়ে সে কাউকে কালো জাদু করতে চাইছে, আর তাকে এ কাজে সর্বত্রভাবে সাহায্য করবে ওঝা কবিরাজ বাবা আমান যান। দবির শেখ কাকে কালো জাদু করতে চাইছে আর কেন সেটা আমরা আরও পরে জানতে পারব। এখন পরবর্তী ঘটনায় আসি। দবির শেখ তার মেয়েকে ধাক্কা মেরে একটা ঘরের ভিতরে ফেলে দিল। আব্বা যান, এটা কি করতাছো তুমি? আমারও বাড়ি নিয়ে যাও তুমি। চুপ করেন আম্মি যান, আপনি এখন কোথাও যেতে পারবেন না। আমি আম্মার কাছে যামু। আম্মা, তুমি কোথায়? আম্মা। দবির শেখের মেয়ে নায়রা প্রচণ্ড ভয় পেয়ে কাঁদতে লাগল। এখন কেঁদে কোনো লাভ হবে না আম্মি যান। ক্ষুধার কসম, খুব ভালোবাসতাম আপনাকে, কিন্তু আমার কাছে আমার স্বার্থের থেকে বড় আর কিছুটি নেই, নিজের মেয়েও না। দবির শেখ তার মেয়ের হাত পা একটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধলেন, তারপর একটা রুমাল দিয়ে মুখটাও বেঁধে নিলেন যাতে গলা কাটার সময় গঙ্গানির আওয়াজ না বেরোতে পারে। কোর্তার ভেতর থেকে একটা ধারালো ছুরি করে দবির শেখ ছুরিটা নিয়ে মেয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। নায়রার চোখ দুটো বড় বড় করে নিজের মৃত্যুর দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। তার ভয়ার্ত চোখ নিজের মৃত্যুর জন্য প্রতীক্ষা করে যাচ্ছে। দবির শেখ ধীরে ধীরে তার গলায় কাটতে লাগল, যেন কোনো মানুষ কোরবানির পশু জবাই করছে। এতটুকু পাপ অথবা অপরাধবোধও ছিল না তার ভিতরে। এরপর দবির শেখ তার মেয়ের কাটা মাথা থেকে মগজ বের করে একটা ব্যাগের ভেতরে রাখল। মেয়েকে কোনো রকমের গর্ত চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে। লোকচক্ষুর আড়ালে সে ওঝা বাবার কুটিতে এসে হাজির হল। বাবা, আমি আমার কথা রেখেছি। এই দেখুন, আমি কুমারী মেয়ের মাথার মগজ নিয়ে এসেছি। এবার আমার কাজ হবে তো? আমানজান ধীরে ধীরে চোখ মেলে তাকান। তিনি এক নজরে তার সামনে রাখা তাজ্জব বস্তুটাকে দেখতে থাকেন। কাজ হবে তো বাবা? আপনি কোনো কথা বলছেন না কেন? আমার ক্ষমতার উপর কবে থেকে অবিশ্বাস জন্মালো তোর? রাগান্বিত সুরে আমানজান দবির শেখকে বলতে থাকে। আমি ক্ষমা করুন বাবা, আমি তো শুধু আপনাকে জিজ্ঞেস করেছি মাত্র। ঠিক আছে, এখন বাসায় যা, তোর কাজ হয়ে যাবে। ভেবে নে তোর শত্রুর দুর্দিন আজ রাত থেকেই শুরু হলো। আমানজান একটা রেখা এঁকে তার উপর কতগুলো চুল, মানুষের নখ, হাড় ইত্যাদি তার উপরে রাখলেন। উনি কতগুলো মন্ত্র উচ্চারণ করতেই রেখাটার উপর আগুন জ্বলে উঠল। আমানজান টাটফার মগজগুলো আগুনের ভেতরে রাখল, তারপর নিজের চোখ দুটো বন্ধ করে দিয়ে গভীর ধ্যানমগ্ন হয়ে গেল। দবির শেখের বাসায় ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে আসে। বাসার মেইন দরজা ভেতর থেকে বন্ধ করা।
কলিং বেল চাপলেই ভেতর থেকে কেউ এক দরজাটা ধীরে ধীরে খুলতে লাগল। এর পরবর্তী দৃশ্য দেখে দবির শেখ হা করে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না। ভয়, বিস্ময় আর আতঙ্কে নিজেকে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে। তার সামনেই দবির শেখ চেয়ারে বসে পানির জন্য অপেক্ষা করছে আর স্ত্রীকে কি জবাব দেবে মনে মনে ঠিক করছে। হঠাৎ দেখতে পায় কেউ একটা পানির গ্লাস হাত বাড়িয়ে দিয়েছে তার সামনে। দবির শেখ ঘুরে তাকাতেই দেখতে পায় নায়রা তার সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ধরফর করে উঠে পড়ল সে। মেয়েকে কিছু একটা বলতে যাবে ঠিক তখন রান্নাঘর থেকে একটা চিৎকারের আওয়াজ ভেসে আসে। দবির শেখ দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যায়। স্ত্রী মেঝেতে পড়ে পেটের ব্যথায় কাতরাচ্ছে। দেখে প্রসব বেদনার মতোই মনে হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চা ডেলিভারি হওয়ার কথা নেই। ডাক্তার যে ডেট দিয়েছি তাতে প্রায় এখন 1.5 মাসের মতো বাকি। দবির শেখ আর কাল বিলম্ব না করে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। কি ব্যাপার ডাক্তার সাহেব, আমার স্ত্রীর চেক আপ হয়ে গেছে? দেখুন, ব্যাপারটা খুব দুঃখজনক, তাও আমাদের দায়িত্ব আপনাকে বিষয়টা জানানো। কি হয়েছে ডাক্তার? আপনার স্ত্রীর পেটের বাচ্চাটা উল্টো দিকে ঘুরে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, নয়তো মা সন্তান কাউকেই বাঁচানো সম্ভব হবে না। আমার স্ত্রী আর সন্তানকে বাঁচান ডাক্তার, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমরা চেষ্টা করছি যথাসাধ্য। কথা শেষ হলে ডাক্তার ভেতরে চলে যায়। দবির শেখ ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার ওঝা বাবার কথা মনে পড়ে। আজ রাতেই তার সাথে দেখা করার কথা ছিল, তাই আর 7-5 না ভেবে দবির শেখ বেরিয়ে পড়েন। রাস্তায় যেতে যেতে দবির শেখ বারবার নিজের মেয়ের কথা ভাবতে থাকে। সে নিজেও জানে না যে আমানজানের কুঠিতে গেলে একটা বিশেষ পরিবর্তন আসে তার ভেতরে। চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না দবির শেখ। মেয়েকে শেষ করে দিয়েছে সে নিজের হাতে। স্ত্রী নার্জিনা এভাবে হাসপাতালে একটা কঠিন সময় পার করছে। কিন্তু এত কিছু ভাবলে চলবে না। দবির শেখ তার উদ্দেশ্য সাধন যে কোনো মূল্যে করতে প্রস্তুত। আমানজান তার কুঠিতে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। দবির শেখ তার কাছে যেতেই লোকটা চোখ মেলে তাকায়। এসে গেছিস? খুব ভালো করেছিস। হ্যাঁ বাবা, আপনি আমার একটা জরুরি কারণে তলব করেছিলেন। আমানজান ওনার এক ভৃত্যকে ইশারা করতে লোকটা ভেতরের ঘর থেকে কিছু একটা নিয়ে আসে। এই কাঁচের শিশিটা রাখ। কি এটা বাবা? কি আছে এর ভেতর? এটাতে সেই মেয়েটার মগজের পেষণ রয়েছেন, আর এটাই হলো তোর শত্রুর মোক্ষম ওষুধ। কথাটা শোনামাত্র দবির শেখের বুকটা একটা মোচড় দিয়ে উঠল। কোনোভাবে নিজেকে সামলে নিল সে। এই ওষুধটা আজকের ভেতর যে করেই হোক তোর শত্রুর উপর প্রয়োগ করতে হবে। আজকেই? হ্যাঁ, ওষুধের গুণাগুণ শেষ হয়ে গেলে কালো জাদু করা সম্ভব হবে না, তাই যা বলছি দ্রুত কর। ঠিক আছে বাবা। দবির শেখ শিশিটা নিয়ে উঠতে যাবে ঠিক তখন আমানজান তাকে অবাক করে দিয়ে বলে উঠল, কি রে, এত তারা কিসের? তোর বউ এখনো মরেনি, বেঁচে আছে। বাবা, আপনি আপনি জানলেন কি করে? আমি কি করে জানলাম সেটা জানা জরুরি নয়। এবার আমার কথা মন দিয়ে শোন। এই শিশিটা সাবধানে নিয়ে যা, কোনোভাবে যাতে ভেঙে না যায়। কেন ভেঙে গেলে কি হবে বাবা? এটা একবার ভেঙে গেলে তোর কত বড় দুর্দশা হবে স্বপ্নে ভাবতে পারবি না। আর শুধু তোর নয়, এই ভুলটা করলে আমারও ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি বুঝে গেছি। দবির শেখ শিশিটা নিয়ে বেরিয়ে পড়ে। এখন সোজা তাকে তার ভাইজানের বাসায় যেতে হবে আর কাজটা যত দ্রুত সম্ভব সারতে হবে। ভাইজানের বাসায় পৌঁছতে পৌঁছতে ঘণ্টা খানেক লাগল। দবির শেখ দ্রুতগতিতে সিঁড়ি বেয়ে ওঠার সময় একটা আওয়াজ তার কানে আসে। নিচে তাকিয়ে দেখে শিশিটা মেঝের ওপর পড়ে ভেঙে পড়ে আছে, আর রক্ত কালো রঙের তরল পদার্থ শিশির বাইরে বেরিয়ে আসছে। সর্বনাশ! হায় খোদা, এ কি অনর্থ হয়ে গেল! শিশিটা মেঝের ওপরে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। হায় খোদা, এ কি সর্বনাশ হয়ে গেল! একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে দবির শেখের। দবির শেখ তার এতদিন ধরে এত কিছু করে আসছিল তার ভাইজান আর তার পরিবারের লোকজনদের কালো জাদু করার জন্য। দবির শেখ প্রথম থেকেই রকচটা আর খামখেয়ালি স্বভাবের ছিল। এই ঔদ্ধত্যের জন্য আব্বা তাদের প্রপার্টির একটা বড় অংশ তার বড় ভাইয়ের নামে লিখে দেন। দবির শেখ নিজের শেয়ার নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেন না। তিনি বারবার তার ভাইজানা তার পরিবারের ক্ষতি করতে চাইতেন। শেষ পর্যন্ত তিনি ওঝা আমানজানে শরণাপন্ন হন। এরপরের ঘটনাগুলো আমরা সবাই জানি। ভয় আর আতঙ্কে দবির শেখের গলা শুকিয়ে যাচ্ছে। ফকির বাবা শিশিটা ভেঙে গেছে জানতে পারলে নিশ্চয়ই তাকে কঠিন শাস্তি দেবেন। আর তাছাড়া উনি একটা অজানা বিপদের সংকেতও দিয়েছিলেন। কি জানি কোন বিপদ অপেক্ষা করছে তার জন্য। আর কোনো চিন্তা না করে দবির শেখ চুপি চুপিয়া তার ভাইজানের বাসা থেকে বেরিয়ে পড়ে। ফকির বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বলবে নাকি বলাটা ভুল হবে কিছুই ভাবতে পারছে না দবির শেখ। বাসায় পৌঁছতে পৌঁছতে তার প্রায় রাত হয়ে আসে। এদিকে স্ত্রী নার্জিনা হাসপাতালে ভর্তি। সারাদিনেও তার কোনো খোঁজখবর নেওয়া হয়নি। না জানি সে কোন অবস্থায় আর কেমন আছে। এসব ভাবতে ভাবতে দবির শেখ ঘুমিয়ে পড়ে। চারিদিকে চরম নিস্তব্ধতা। হঠাৎ ঘুম ভেঙে যায় দবির শেখের। সারা গায়ে একটা অসম্ভব যন্ত্রণা অনুভব করছে। রাতে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, তবে এত আবার কি শুরু হলো এটা? মনে হচ্ছে তার শরীরে কেউ একটা আগুন ধরিয়ে দিয়েছে। তার প্রচণ্ড তাপে সারা দেহ জ্বলে পুড়ে যাচ্ছে তার। দবির শেখ এই মুহূর্তে কী করবেন বুঝতে পারছেন না।
ধীরে ধীরে তার বিছানার চাদর ভিজে যেতে শুরু করছে। দবির শেখ লক্ষ্য করল তার পুরুষাঙ্গ দিয়ে অঝোর ধারায় রক্তপুঁজ বেরোচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। একটা ভয়ানক রকমের দুর্গন্ধে সারা দেহ গুলিয়ে দিচ্ছে তার। পেটের নাড়িভুড়ি সব মোচড় দিয়ে উঠল, ভীষণ বমি পাচ্ছে তার। দবির শেখ দৌগে বেসিনের দিকে ছুটে যায়। কালো জমাট বাঁধা রক্ত ফিনকি দিয়ে বেরোয় পেটের ভেতর থেকে। সারা গায়ে অসম্ভব যন্ত্রণা, রক্তবমি, পুরুষাঙ্গ দিয়ে পুঁজ পড়া, সব কিছু মিলে দবির শেখ একটা ভীষণ আর ভয়ানক বাজে পরিস্থিতির ভেতর পড়ে গেল। পুরুষাঙ্গটা অসম্ভব রকমের ফুলে উঠেছে, যদিও পুঁজ পড়া কিছুটা কমেছে। দবির শেখ উলঙ্গ হয়ে পানি নিয়ে পুরুষাঙ্গ চাহ সারা দেহ পরিষ্কার করতে লাগলেন। পরের দিন সকাল হতে না হতেই দবির শেখ ওঝা বাবার কুঠিতে ছুটে যায়। আমায় বাঁচান বাবা, আমার উপর দয়া করুন, এই অসম্ভব যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি। এখান থেকে দূর হ হতভাগা, তোর কারণে আমার এত পরিশ্রম বিফল হয়ে গেল, আর একটা কথা বললে একেবারে শেষ করে দেব। হ্যাঁ, কিছু করতে না পারলে অন্তত এইটুকু করুন আমার জন্যে, মেরে ফেলুন আমায়, তাও এই যন্ত্রণা থেকে মুক্তি তো দিন। দবির শেখ আমানজানের পায়ের ওপরে গিয়ে পড়ে। নাটঙ্কি বন্ধ পড়ে এবার, আর যা বলছি শোন। কি বাবা? এই যন্ত্রণা থেকে মুক্তি পাবার একটাই উপায় আছে। আমি জানি না তুই কার মাথার মগজ নিয়ে এসেছিস, তবে তুই যে কুমারী মেয়েটাকে হত্যা করেছিস তার বাবার বুকের টাটকা কলিজাই রক্ষা করতে পারে তোকে। আরও একটা কালো জাদু? এসব কি বলছেন আপনি বাবা? কিন্তু কোনো কিন্তু না। তোর কারণে আমি নিজের সর্বনাশ করতে পারবো না। আমার অবস্থা তোর মতো হবার আগে ওই মেয়েটার বাবাকে খুঁজে বের কর। ওর বুকের কলিজা চাই আমার, আর সেটা যে কোনো মূল্যে। দবির শেখের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। উনি আর কোনো কথা না বলে আমানজানের কুঠি থেকে বেরিয়ে পড়লেন। সারা গাঁয়ের যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে লাগল। আবারও সেই অদ্ভুত বমিটা পাচ্ছে। দবির শেখ দৌড়ে বেসিনের কাছে চলে যায়। আয়নার দিকে তাকাতেই ভয় সরে পড়ে সে। তার পেছনে নায়রা দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকাতেই কাউকে দেখতে পায় না দবির শেখ। তার মানে মেয়েটাকে শুধু আয়নার ভেতরে দেখতে পাচ্ছে সে। না, এটা হতে পারে না। তুমি এভাবে ফিরে আসতে পারো না। না, এটা অসম্ভব। মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে মেয়েটার ধর থেকে মাথাটা খুলে পড়ে যায়, ঠিক যেভাবে দবির সাহেব তাকে হত্যা করেছিল। সেই অবস্থায় নায়রা তার সামনে দাঁড়িয়ে থাকে। নিজেকে আর স্থির রাখতে পারল না দবির শেখ। একটা ফুলদানি উঠিয়ে আয়নাটার দিকে ছুঁড়ে মারে। ভেঙে খান খান হয়ে যায় আয়নাটা। কেউ নেই, আর কেউ নেই এখানে। এবার আর কেউ ভয় দেখাতে পারবে না আমায়। নিজেকে নানাভাবে সামলানোর চেষ্টা করে দবির শেখ। ফ্যানটা ছেড়ে বিছানার ওপরে শুয়ে পড়ে। কোনোভাবে ঘুমটা আসলে রাতটা ভালোভাবে পার করা যাবে। যে ভাবনা সেই কাজ। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে দবির শেখ। রাতে হঠাৎ ফোন কলের আওয়াজে ঘুম ভেঙে যায় তার। হসপিটাল থেকে এক নার্স ফোন দিয়েছেন। উনি জানান দবির সাহেবের স্ত্রী নার্জিনা একটা মৃত ছেলে সন্তান প্রসব করেছে। কথাটা শুনে দবির শেখ আর নিজেকে সামলে রাখতে পারল না। হাউমাউ করে কেঁদে দিল সে। খোদা, এটা কি করলে তুমি? তুমি আমার সাথে এত বড় অন্যায় করতে পারো না। সব আমার পাপের ফল। একটু পর আবারও একটা ফোন কল আসে। আমানজান বাবা এত রাতে কিসের জন্য তলব করছে তাকে? হ্যাঁ বাবা, বলুন। আজ আমি শেষ করে ফেলব তোকে। তোর একটা ভুলের কারণে আমি নিজের সমস্ত বিদ্যা হারাতে বসেছি। পথের ভিখারি বানিয়ে দিয়েছিস আমায় তুই। ছাড়ব না আমি তোকে, ছাড়ব না। আমার সব কিছু শেষ হয়ে গেছে বাবা। আপনার কথা রাখতে আমি নিজের সন্তানকে শেষ করে দিয়েছি। হাসপাতালে আমার স্ত্রী মরা বাচ্চার জন্ম দিয়েছে। আমি তো শেষই হয়ে গিয়েছি। আপনি আর আমায় কি শেষ করবেন? ও, তার মানে আমার যার বুকের কলিজার দরকার ছিল সেটা তুই। আরে তুই তো আমার থেকেও শয়তান। আমি নিজের ক্ষমতা তো হারিয়েই ফেলব, তার আগে তোকে শেষ করব আমি। কঠিন যন্ত্রণা দিয়ে মারব তোকে আমি। দবির শেখের হাত থেকে ফোনটা পড়ে ভেঙে যায়। দবির শেখের নাক পায়ুপথ বেয়ে রক্ত ঝরতে শুরু করে। ধীরে ধীরে সারা শরীর অবশ হয়ে আসতে থাকে। তার এই তীব্র যন্ত্রণার সহ্য করতে পারছে না দবির শেখ। পেটের ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসছে। দবির শেখ মুখটা হাঁ করতেই একটা লম্বা সাপ তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না দবির শেখ। তার কান আর চোখ দিয়ে তাজা রক্ত পড়তে লাগলো। পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে দবির শেখ। খুঁজতে খুঁজতে একটা মোটা দড়ি পেয়ে যায় দবির শেখ। ব্যাস, দড়িটা সিলিং ফ্যানের সাথে শক্ত করে বাঁধল দবির শেখ। এরপরে যা হবার তাই হল। পরের দিন লোকজন তার বাসার দরজা ভেঙে একটা ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মানুষ লোভ অথবা প্রতিহিংসার বশে নিজের লাভ উঠানোর জন্য নিচ থেকে নিচতর কাজ করতে কুণ্ঠাবোধ করে না, কিন্তু তার পরিণামটা একবার ভাবার চেষ্টা করলো হয়তো আমাদের ভূপৃষ্ঠে এসব কালো জাদুর মতো অসৎ চেষ্টা একটু হলেও কমতো। এটা একটা গল্প হলেও কালো জাদু অনেক মানুষের এরকম সর্বনাশ ডেকে এনেছে, এটা সত্য। তার প্রমাণ আমরা পেয়েছি এর আগেও। গল্পটা ইচ্ছে করলে আরও বাড়ানো যেত, কিন্তু গল্পের স্বকীয়তা বজায় রাখতে আপাতত এখানেই গল্পটি শেষ করলাম। কেমন লাগলো মন্তব্যে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি নিয়ে আসবো আরও অন্ধকার ও রহস্যময় গল্প। ধন্যবাদ। পরবর্তী কাহিনীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।